আমির খসরু মাহমুদ। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমির খসরু ভাই কইছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। উনি ত্যাগ স্বীকার করেছেন, ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসেন। হ্যাঁ আমির খসরু ভাই আপনি তো ডিসেন্ট মানুষ, আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই, ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন, তাই না? আচ্ছা আমির খসরু ভাই, এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না? এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি, কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন। কয়টা জিনিস বলেন তো, যে জমিটা যার উপরে দাঁড়িয়ে আছে হোটেল সেরিনা, এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি, তাই না? ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, তাই না? তো কি হয়েছিল আমি বলি খসরু ভাই, কিছু মনে করেন না, আমার কনফিউশন হয়েছে, কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব। আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, আপনি জবাবদিহিতার কথা বলেন, আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন, আসেন কি হয়েছিল দেখি, কোথাও ভুলে নিলে ধরে দেন, তাই না? মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে, তাই না? 1995 থেকে 2001 সাল আপনি তখন, এটা আওয়ামী লীগের আমল, আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার 17 প্লট নাম্বার 27 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয়, মাশাআল্লাহ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে। কেমনে হবে? এটা বিশাল স্টাডির ব্যাপার, মেলা সময় লাগিছে কলে, এমন কঠিনভাবে এটা খাইছেন আপনি, মাশাআল্লাহ, জটিলভাবে খাইছেন কলে আপনি। এটা আপনার আমার স্যালুট জানানো লাগে। যদি এরকম জমি জমার লোপটোপ থাকলে হইনি না আমি গেল আপনার ছাত্র হইলাম নি। কি চমৎকার ভাবে যে আপনি খাইছেন এটা। তো জমিটা পাইছেন, রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে। তো 25শে সেপ্টেম্বর 1999 সালে 74তম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন। ডেভেলপারটা ঠিক করে ফেলেন, আপনার নাম হচ্ছে গোলাম সারোয়ার, মুশকিলটা হচ্ছে উনি আপনার ভগ্নিপতি। তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না। রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনত আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না, আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই। এটা একটা প্রক্রিয়া লঙ্ঘন, কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। 19 জানুয়ারি 2000 সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন? হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, জিজ্ঞেস করলাম আর কি। মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই, আমি কি আমার ভগ্নিপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না? এটা কয়া দিলেন আর কি, শুনলাম মুরব্বী মানুষ না। আচ্ছা এইবার 15 নভেম্বর 1999 75তম বোর্ড মিটিং, মানে একটা পরেই আর কি, এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং 5টা ফ্লোর দেবেন, মানে 6টা আর কি। ভালো কথা, এই 5টা ফ্লোরের কথা মনে রাখেন, বেসমেন্ট সারা 5টা। হ্যাঁ, এরপর 13 ফেব্রুয়ারি 2000 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিইও ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি, এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয়, যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি। আপনি আগে বোর্ডের মিটিংয়ে ডিসিশন নিয়েছিলেন 5টা দিবেন ফ্লোর, এইখানে আপনি লিখলেন 4টা ফ্লোর দিবেন। হ্যাঁ, এটা কমে গেল আর কি। এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি। এখানে পেনাল কোড 467, 468 এবং 471 ধারা লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, আইনের ভাষায় কইলাম আর কি। তো 74 এবং 75তম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয়, কিন্তু সিইও যে সিগনেচারটা করলো না যে 4টা মিটিংয়ে, ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইল। সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন, বুঝছাও? তো এই সিইও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করলো। সে কি পারে? হ্যাঁ, পারে না, তাই না? যাই হোক, স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, বোর্ডকে পাশ কাটায় যায় আপনি সারিনাকে দায়িত্ব দিলেন, এটা আপনি পারেন না। এরপর 23শে মে 2000 সালে গোলাম সারোয়ার মানে আপনার ভগ্নিপতিরে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, যাতে জমি বন্ধক দেওয়া, আর্থিক ক্ষমতা দেওয়া হয়, কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই। এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই। 10 জুলাই 2000 সালে আপনি এবং বাদী আপনার স্ত্রী সারিনার 50% শেয়ারের মালিক হয়ে যান, কিনে নেন আর কি। কি টাকা দিচ্ছেন কে জানে। হ্যাঁ, ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন, এখন নিলেন শেয়ার। 2010 পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার। এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন। এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র, ইংরেজিত কয় ক্রিমিনাল কনস্পিরেসি। ইংরেজিত যেহেতু কইছে, ঠিকই কইছে। হ্যাঁ, 20 নভেম্বর 2004 সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সারোয়ারের নামে। অদ্ভুত ব্যাপার। তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই, দামে ব্যাপক গরমিল দেখানো হয়। এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয়।
দলিলে প্রকৃত দাম না রাখানো পেনাল কোডের 420 সিটিং এই ধারার আওতায় পড়ে। এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ, জিলাপি টিলাপি খাওয়া হয়, বিলার টিলার দেওয়া হয়। ভবনের অনুমোদন ছিল কত? 15 তলার। আপনি ভবনটা বাড়াইছেন কত? 20 তলা, 5 তলা এক্সট্রা, 12 হাত কাকুরের 13 হাত বেশি দেখেছি না, সেরকম 15 তলা অনুমোদিত বিল্ডিং এর 20 তলা হয়ে যাওয়া দেখলাম আমরা। এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ, নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের 4টা ফ্লোর পরে এটা কমায় 4টা করা হয়েছিল না, সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় 2টা থেকে দেওয়া হয়েছে। মানে মাছের তেলে মাছ ভাজিছেন, পুরা বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমির খুরশিদ মাহমুদের পরিবার। বুঝি চাও মজার এই দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন, কি ফাইন সিস্টেম কইরা। আচ্ছা, খালেদা জিয়া এতিমখানার টাকা সরার নাই, টাকা ব্যাংকে ছিল, কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই, তাই উনারে জেলে নিল হাসিনা। আপনার নামে কেন কোনো মামলা হইল না? আপনি তো বলেন আপনার মালিকানা নাই। মালিকানা ছিল তো ওই সময়, এক সময়, তাই না? ওই মালিকানার কি আপনি নিতে পারেন? আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন? করেন নাই। আপনি জানতেন না 15 তলার পারমিশন নিয়ে 20 তলা বানানো হয়েছে? হ্যাঁ, তাও তো শেয়ার কিনেছেন। আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা। এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান্দিক বোকা চোদাদের নিয়ে মিটিং করেন, কমিউনিস্টদের নিয়ে। ইনভেস্টমেন্ট সামিটের টাইমেও মিটিং করেছিলেন। আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিতে কথা বলা মানায়? আমি খুশি ভাই। হ্যাঁ, আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয়, বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয়, বড় লোক হয়, বড় লোক হয়, টেকায় খালি টেকা। আমির খুশি ভাই, এটার সমস্যা কি? সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে, তার মাথার তো খালি টেকা আর ধান্দা করবি। রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স, তাই না? ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি? আপনি তো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গার্মেন্টস শ্রমিক, বাস শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না। দল মূর্খ সদাদের পাবেন, আইসা গালাগালি করবে। শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে, আর মূর্খ সদাদের আইসা আমার মালওয়ান করবে, গালি দিবে। সব আর্কাইভ করা আছে। ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মূর্খ সদা ছবি তুলিছে, সেগুলো দিয়ে এপিসোড বানাবনি, মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি, ফ্রি ক্যাম্পেইনে করে দিব। আমি কিছু ভাই, আমি তো আমার শেষ হয়নি কথা, এটা কেস স্টাডি লিখেছি আপনার সারিনা কেলেঙ্কারি দিয়া। এই কিচ্ছা একাডেমিয়াতে ঢুকে দেবো, খালি আওয়াজ দিচ্ছি না, আমার কথাবার্তা হয়ে গেছে কলে ফাইনাল। কেস স্টাডির নাম দিচ্ছি কি জানেন? দ্য হোটেল সারিনা কন্ট্রোভার্সি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ। এটা মেলা জায়গায় পড়ানো হবি, এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি, ম্যানেজমেন্টে পড়ানো হবি, পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবি, কোনটি না কতগুলো জায়গায়। আরো দিন সাথে যাবি ফাইনাল করার জন্য, আপনি বিখ্যাত হয়ে যাবেন। কইছিলাম না আমাকে লেরো না, কাকে লেরতে কাকে লেরে ফেলেছে।